যে মানুষটা এতদিন ভারী ভারী ইংরাজি শব্দে নরেন্দ্র মোদী প্রশাসনকে কার্যত তুলোধনা করে ছাড়তো, সেই মানুষটাই কি এবার যোগ দেবে বিজেপির রাজনীতিতে? আর সেই ভারী ভারী শব্দ প্রয়োগ করে এবার কি নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে? কথা বলছি কেরলের নেতা শশী থারুর সম্পর্কে। কংগ্রেসের সাংসদ এবং তার রিসেন্ট যে কার্যাবলী রয়েছে তাতে মনে করা হচ্ছে যে 2026 পশ্চিমবঙ্গের পাশাপাশি কেরলেও কিন্তু বিধানসভা নির্বাচন আছে, তার আগেই তিনি বিজেপিতে যোগদান করতে পারেন এবং সেই যোগদানটা যথেষ্ট রকমের জল্পনা রয়েছে যে যে কোনো দিন যে কোনো মুহূর্তে হতে পারে। কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে বেল পাকলে কাকের কি? শশী থারুর কেরালার নেতা, কংগ্রেস নেতা, বিজেপিতে যোগদান করছেন, খুব ভালো ব্যাপার। কিন্তু তার সঙ্গে বাংলার কি সম্পর্ক আছে? এই প্রতিবেদনে বাংলা থেকে কেন করা হচ্ছে? করা হচ্ছে তার কারণ, সত্যিই যদি এই দলবদলটা হয় তার ডিরেক্ট এবং ইনডাইরেক্ট দুটো ইম্প্যাক্টই বাংলার রাজনীতিতে পড়বে। কি সেটা অবশ্যই ব্যাখ্যা করছি। তার আগে শশী থারুরকে নিয়ে কেন এই জল্পনাটা শুরু হয়েছে? দেখুন, শশী থারুর বিগত বেশ কয়েকদিন ধরেই কংগ্রেস যেভাবে চলছে, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যেভাবে চলছে, তাদের হাইকমান্ড যেভাবে চলছে, সেটা নিয়ে কিন্তু নিজের কথা প্রকাশ্যেই বলছেন এবং তার মতের সমর্থক কংগ্রেসের একটা বড় অংশ রয়েছে। ওই গান্ধী পরিবার থেকেই চালানো হবে, ফ্যামিলি পরম্পরায় চালানো হবে, ওইভাবে চলতে পারে না। যারা সত্যিকারের নেতা, যারা উঠে এসেছেন নিচুতলা থেকে, তাদেরকে এবার সামনে আনতে হবে, তবেই কংগ্রেসের রিভাইভাল সম্ভব। এই আওয়াজটা শশী থারুর কংগ্রেসের মধ্যে থেকে তোলার মতো ক্ষমতা দেখিয়েছিলেন। অর্থাৎ 10 জনপথের বাইরে, গান্ধী পরিবারের বাইরে কেউ যে এরকম কথা বলতে পারে, একদম অ্যাবসলিউট আনুগত্যের বাইরে কথা বলতে পারে কংগ্রেসে, এই ধারণাটা তিনি বোধহয় এই শতাব্দীতে প্রথম নিয়ে এলেন। এবং যখন মল্লিকার্জুন খার্গেকে সভাপতি করাবার জন্য গান্ধী পরিবার একদম হাত ধুয়ে উঠে পড়ে লেগেছে, তখন এই শশী থারুর কিন্তু বুক ঠুকে তার বিরুদ্ধে লড়াই করেছিলেন। যদিও হেরে গেছেন, কিন্তু তার এই লড়াইটা গান্ধী পরিবার মোটেই ভালোভাবে নেয়নি। ফলে তাকে ক্রমশ দলে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে এবং শশী থারুর বুঝেছেন যে কংগ্রেসের রাজনীতিতে তার বোধহয় আর খুব বেশি দূর পথ চলা সম্ভব হবে না। আর এই জায়গা থেকেই ধীরে ধীরে দেখা যাচ্ছে যে গান্ধী পরিবার এত কিছু পিছনে লাগার পরেও তিনি কিন্তু চারবারের সাংসদ হয়েছেন তিরুঅনন্তপুরম থেকে, এবং তারপর থেকেই গান্ধী পরিবার এবং কংগ্রেসের সঙ্গে তার দূরত্ব বেড়েছে। রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে তিনি নরেন্দ্র মোদীর গদগদ প্রশংসা করছেন। তার বিদেশ নীতি, আমেরিকাতে গিয়ে যেভাবে তিনি পুরো জিনিসটাকে হ্যান্ডেল করছেন, সেই সমস্ত কিছুর প্রশংসা হচ্ছে। তার পাশাপাশি কংগ্রেসের যে কত বড় ভুল রয়েছে সেই নিয়েও তিনি সোচ্চার হয়েছেন। আর এই জায়গা থেকেই কংগ্রেসের সঙ্গে তার যে দূরত্ব বাড়ছে সেটা স্পষ্ট হয়ে গেছে। কিন্তু এর মাঝখানেই একজন ব্রিটিশ আধিকারিক এসেছিলেন, তার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল রয়েছেন, তাদের সঙ্গে তিনি কিন্তু একটা সেলফি নিয়েছেন এবং সেলফি নিয়ে তিনি কিন্তু আবারও সেই নরেন্দ্র মোদী সরকারের প্রশংসা করছেন। আর এই জায়গা থেকেই জল্পনা হচ্ছে যে তাহলে শশী থারুর কি শেষ পর্যন্ত দলবদলটা করছেন এবং তিনি বিজেপিতে যোগদান করছেন। 2026 কিন্তু বিজেপির জন্য মহারণ। কেননা এই রাজ্যে আমাদের যেরকম নির্বাচন আছে, সেরকম সারা ভারতবর্ষে মোট 5টা রাজ্যে সেখানে নির্বাচন হবে। এই বিহারের নির্বাচন আছে নভেম্বর মাসে, সেখানে একটাই মাত্র রাজ্য হচ্ছে। কিন্তু তারপর 2026-এর যে এপ্রিল মে মাসে, জুন মাসে যে নির্বাচন হবে, সেটা বিজেপির কঠিন অগ্নি পরীক্ষা। কেন? আসাম, সেখানে দুবারের সরকার হয়েছে, তৃতীয়বার তারা যাচ্ছে, অর্থাৎ 10 বছরের অ্যান্টি ইনকামবেন্সি ফেস করে তাদেরকে যেতে হবে। প্লাস এনআরসি হয়ে গেছে, সিএএ হয়ে গেছে, তার পরিপ্রেক্ষিতে এটা প্রথম ভোট হচ্ছে, তার কি ইম্প্যাক্ট রয়েছে? হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার ভোট ফেস করবেন এবং সেই জায়গায় তিনি বলছেন ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, বাংলাদেশ পরবর্তী পরিস্থিতি। ফলে অসম কিন্তু টাফ ইলেকশন আছে। যদিও বিজেপি সেখানে ভালো করা উচিত, কিন্তু একদম জিতবই অ্যাবসলিউট এই জায়গা বলার নেই। সেখানে হারলে পুরো উত্তর পূর্বের রাশটা কিন্তু চলে যাবে, বিশেষ করে মণিপুর পরিবর্তিত পরিস্থিতিতে। এরপরে নির্বাচন আছে তামিলনাড়ু, যেখানে বিজেপি যথেষ্ট ভালো করছে এবং তাদের যে নেতা আছেন আন্নামালাই, তিনি যেভাবে ফুটপ্রিন্ট রাখছেন, দক্ষিণ ভারতেও যে বিজেপির পদ্ম ফুটতে পারে কেউ আশা করতে পারছে না। এবারে হয়তো বিজেপি ক্ষমতায় আসবে না, কিন্তু তাদের ডাবল ডিজিট ভোট ব্যাংক হওয়ার আছে, অনেক কিছু প্রুভ করার আছে। কেরালা, সেইভাবে কিন্তু তাদের কোনো রকম কোনো জায়গা নেই, লড়াইটা এখনো সেই বাম বনাম কংগ্রেস আছে। কেরালাতেও কংগ্রেসকে সরিয়ে সরিয়ে দিয়ে সেখানে কিন্তু বিজেপির পদ্ম ফোটাতে হবে। ফলে কেরালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পন্ডিচেরি, গতবার বিজেপি ক্ষমতায় ছিল, ক্ষমতা ধরে রাখার লড়াই আছে, এবং আছে বাংলা। ফলে 2026টা অত্যন্ত ক্রিটিক্যাল এবং সেই জন্য এখন থেকেই দিল্লি নির্বাচন জেতার পরে একদিকে যেরকম সংঘ তাদের মতো ঘুঁটি সাজাচ্ছে, তার পাশাপাশি বিজেপিও কিন্তু বসে নেই। কিন্তু যে প্রসঙ্গটা দিয়ে শুরু করলাম, যে শশী থারুর যদি শেষ পর্যন্ত দলবদল করেন, তাহলে তার ইম্প্যাক্টটা বাংলাতে ঠিক কি করে পড়বে? তিনি কেরালায় পড়বেন, কেরালাও নির্বাচন আছে না, বাংলায় বড় এফেক্ট পড়ার চান্স আছে।
শশী থারুর যখনই দলবদলটা করবেন তখন প্রথম যে ইম্প্যাক্টটা হবে, যেটা নিয়ে আলোচনা হবে, সেটা হচ্ছে মহুয়া মৈত্র। এই মহুয়া মৈত্র, তার সঙ্গে তৃণমূলের কি সমীকরণ রয়েছে, দলের এক চাইছে চাইছে না কি জায়গা রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে প্রশ্ন আছে। এবং সেই জায়গায় শশী থারুর এবং তার একসঙ্গে যে ডিনারের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, সেই নিয়েও অনেক কিছু গুঞ্জন আছে। এবং সেই জায়গাতে শশী থারুরকে দিয়ে এই যে তৃণমূলের যে ইয়ং ব্রিগেড আছে, যাদের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে এবং যারা দলের একটা অংশের প্রতি ক্ষুব্ধ কিন্তু দলে এখনো পড়ে আছেন, তাদের কি কোনো রকমের বাংলায় বার্তা দেওয়ার চেষ্টা করা হবে? এই এই জায়গাটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চর্চা হতে শুরু করে দিয়েছে। যদিও মহুয়া মৈত্রকে নিয়ে বিজেপির নিজস্ব একটা একটা অ্যালার্জি আছে বলা যেতে পারে। কেননা বারবারই তার বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ এসছে। বিজেপি বিধায়ক নিশিকান্ত দুবে তিনি তো কার্যত হাত ধুয়ে মহুয়া মৈত্রের পিছনে পড়ে গেছেন। তাকে যে সাংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল, তার পিছনেও এই নিশিকান্ত দুবের একটা বড় জায়গা ছিল। কিন্তু যাই হোক, দেখুন, ভোটের রাজনীতিতে কেউ চিরস্থায়ী শত্রু বা বন্ধু হয় না, এটা আমরা সকলেই জানি। ফলে শশী থারুর আসা মানেই মহুয়া মৈত্র প্রসঙ্গ আসবে এবং সেই জায়গা থেকে তৃণমূলে যে একটা বড়সড় ভাঙন ধরানোর চেষ্টা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব করবে, এই জায়গাটা নিশ্চিত। সেটা 2021-এর মতো হবে এবং আবারও ফলস খেয়ে যাবে কিনা, আদৌ করতে পারবে কিনা অন্য প্রসঙ্গ। কিন্তু এই রাজ্যে নির্বাচন জিততে গেলে তৃণমূল কংগ্রেসকে ভাঙতে হবে, এই স্ট্র্যাটেজি মোটামুটি বিজেপি নিয়ে নিয়েছে। সেই ভাঙনটা কোথা দিয়ে শুরু হবে, কাদেরকে সামনে রেখে হবে, সেটা বড় প্রশ্ন। আর শশী থারুরের এই দলবদলের জল্পনা সেই জায়গাটা কিন্তু অনেকটা বেশি উস্কে দিচ্ছে। এর পাশাপাশি আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হবে, সেটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। এই অধীর রঞ্জন চৌধুরীকে নিয়েও দীর্ঘদিন ধরে গুঞ্জন আছে, তিনি নাকি কংগ্রেস ছেড়ে দেবেন, তিনি নাকি বিজেপিতে যোগদান করবেন। যদিও এই নিয়ে তিনি প্রকাশ্যে কিছু বলেননি, কিন্তু যখনই তার ব্যাপারে কথা ওঠে বিজেপি নেতারা কিন্তু অনেক সেন্সিটিভলি কথা বলেন। এবং তিনি যোগী আদিত্যনাথ থেকে শুরু করে নরেন্দ্র মোদী সকলেরই খুব পছন্দের লোক রয়েছেন। যে মুহূর্তে শশী থারুরের মতো নেতার দলবদল হয়ে যাবে, সেই মুহূর্তে কিন্তু গুঞ্জনটা অধীর চৌধুরীকে নিয়ে শুরু হয়ে যাবে। তার কারণ হচ্ছে, দেখুন, অধীর চৌধুরী কিন্তু ঘোষিতভাবে মমতা বিরোধী। তিনি যে দলই করুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যদি অধীর চৌধুরীর মিল হয়ে যায়, তারা একসঙ্গে কোলাবোরেশনে চলেন, তাহলে সেটা বোধহয় রাজনৈতিক জগতে সব থেকে বিস্ময়কর একটা ঘটনা হতে চলেছে। কিন্তু এই রাজ্যে কংগ্রেসটা যেভাবে চলছে, কংগ্রেসের হাইকমান্ড যেভাবে চালাতে চাইছে, তাতে করে অধীর চৌধুরীকে যদি কংগ্রেসটা করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বশ্যতা স্বীকার করে নিয়েই করতে হবে। এবং সেটা কি অধীর চৌধুরী মেনে নিতে পারবেন, সেই প্রশ্নটা এখন থেকে উঠতে শুরু করে দিয়েছে। কেন? কেননা দেখুন, অধীর চৌধুরী মমতা বিরোধী ছিলেন এবং এই রাজ্যে কংগ্রেসের রিভাইভাল করতে গেলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অল আউট যুদ্ধ করতে হবে, এটা অধীর চৌধুরীর নীতি ছিল। সেই অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তার জায়গায় জোটপন্থী শুভঙ্কর সরকারকে নিয়ে আসা হয়েছে। এমনকি এই অধীর চৌধুরী যাতে লোকসভা নির্বাচনে জিততে না পারেন, সেই জন্য গান্ধী পরিবারের কেউ তার হয়ে প্রচারও করতে আসেননি। অর্থাৎ কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চটানো যাবে না, তার জন্য যদি নিজের দলের 5 বার 6 বারের সাংসদকে বলি দিতে হয় রাজনৈতিকভাবে, তাতেও কিন্তু কংগ্রেসের গান্ধী ফ্যামিলির কোনো প্রবলেম নেই। এই বার্তা তো অধীর চৌধুরীর কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার শুভঙ্কর সরকাররা এসেই কি বলছেন, বামেদের সঙ্গে যে জোটটা তৈরি করেছিলেন অধীর রঞ্জন চৌধুরী, কেননা তিনি জানেন কংগ্রেস এখানে আলাদাভাবে কিছু করতে পারবে না, বামেদের সঙ্গে জোট করলে যদিও বা কিছু হলেও হতে পারে, সেই জোটটা প্রথমেই ভেঙে দিলেন শুভঙ্কর সরকার। সরাসরি ভাঙেননি, কিন্তু যে 6টা উপনির্বাচন হলো সেখানে বামেদের সঙ্গে জোট হলো না। এবং তারপর থেকে বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে আমরা তৃণমূলের সঙ্গে জোটে যাচ্ছি। বারবার শুভঙ্কর সরকার বলছেন এই তৃণমূলের সঙ্গে যে জোটটা ভেঙে দেওয়া হয়েছে সেটা বড্ড তাড়াহুড়ো হয়েছে, আমাদের সরকার থেকে বেরিয়ে আসা নিয়ে আরো ভাবনা চিন্তা করার ছিল। ও শুভেন্দু অধিকারীরা পরিষ্কার বলে দিচ্ছেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরে ঠ্যাং ধরে শুভঙ্কর সরকাররা জাস্ট একটা এমএলএ হতে চান এবং তাদের রাজনৈতিক এক্সিস্টেন্স সেইখানেই রয়েছে। অধীর চৌধুরী কি সেই জায়গাটা মেনে নিতে পারবেন? মমতা বন্দ্যোপাধ্যায় খুব খুশি খুশি মনে অধীর চৌধুরীকে একটা আসন ছেড়ে দেবেন এবং তাকে জিতিয়ে এমএলএ করে আসবেন, কেননা তার বিরুদ্ধে যারা বিদ্রোহী হয় তাদেরকে তার সামনে হাঁটু গেড়ে বসে থাকতে দেখতে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালোবাসেন। কিন্তু অধীর চৌধুরী রাজনৈতিক জীবনের এই জায়গাটায় এসে সেটা কি মেনে নিতে পারবেন? আর যদি মেনে নিতে না পারেন, তিনি কি কংগ্রেসে থাকবেন? যদি কংগ্রেসে না থাকেন, বিজেপিতে যাবেন, নিজের আলাদা দল করবেন, ভবিষ্যতের প্রশ্ন। কিন্তু অধীর চৌধুরীকে নিয়েও প্রশ্ন উঠে যাবে, যেখানে শশী থারুরের মতো এতদিনের যিনি সাংসদ তিনি দল ছেড়ে দিচ্ছেন।
এবং কংগ্রেসের বহু নেতা, সে হিমন্ত বিশ্ব শর্মা হোক, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া হোক, সকলেই কিন্তু আর কংগ্রেসটা করতে পারছেন না। এবং অধীরবাবুও বুঝতে পারছেন যে কংগ্রেস করাটা তার জন্য চাপ হয়ে যাবে। বিভিন্ন ইঙ্গিত আসছে। এবার সেই সব মেনে নিয়ে তিনি কংগ্রেসে পড়ে থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুগত্য করবেন, তার ব্যাপার। কিন্তু তাহলে তিনি রাজনৈতিক ময়দান থেকে মুছে যাবেন, সেটাও জলের মতো স্পষ্ট। সেটা কি হতে দেবেন? এই জায়গাটাও কিন্তু ইম্পর্টেন্ট হবে। ফলে শশী থারুরের যদি দলবদল হয়, অধীর চৌধুরীকে নিয়ে জল্পনা বাড়বে, তার রাজনৈতিক প্রেশার বাড়বে। এবার আরেকজনকে নিয়ে খুব চর্চা শুরু হয়ে যাবে। তিনি হচ্ছেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, প্রণব মুখোপাধ্যায়ের কন্যা। কংগ্রেসের সঙ্গে দূরত্ব বেড়েছে, কংগ্রেস ছেড়ে দিয়েছেন। মহিলা কংগ্রেস দিল্লির একটা বড় অংশ ছিলেন, কিন্তু সেই জায়গা থেকে আর তিনি নেই। রিসেন্ট টাইমে প্রণব মুখার্জিকে যে গান্ধী পরিবার কোনোরকমই সম্মান দিতে পারেনি, এবং সেই জায়গাটায় নরেন্দ্র মোদীর জন্য এখানে যে একটা প্রণব মুখার্জির স্মৃতিসৌধ হচ্ছে, এই জায়গাটা নিয়ে তিনি ধন্যবাদ জানাতে সোজা প্রধানমন্ত্রীর অফিসে ছুটে গিয়েছিলেন। ফলে প্রণব মুখোপাধ্যায়ের কন্যাকে নিয়েও কিন্তু জল্পনা বাড়বে। তিনি কি আবার রাজনৈতিক ময়দানে ফেরত আসবেন, বিজেপির হাত ধরবেন, ধরবেন না, পরের প্রশ্ন। কিন্তু প্রণব মুখোপাধ্যায়ের যে বাংলাতে এখনো একটা এফেক্ট রয়েছে, বিশেষ করে যারা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে এসেছেন এবং এই তৃণমূল কংগ্রেস নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেছেন, সেখানে প্রণব মুখার্জি তাদের কাছে কিন্তু একটা বড় সেন্টিমেন্টের ব্যাপার। সেটাকে ডেফিনেটলি কাজে লাগানোর চেষ্টা করা হবে। হবে, হবে না, আবারও পরের প্রশ্ন। রাজনীতিতে কিচ্ছু এভাবে আগাম বলা যায় না। কিন্তু যেভাবে নরেন্দ্র মোদীর কাছে তিনি ছুটে গিয়েছেন, নরেন্দ্র মোদী যেভাবে প্রণব মুখার্জির জন্য ব্যবস্থা করেছেন, সেই জায়গা থেকে শর্মিষ্ঠা মুখার্জি, শশী থারুরের দলবদলের পর তাকে নিয়েও জল্পনা বাড়তে যথেষ্ট রকম বাধ্য হবে। এবং এই জায়গায় আর একজন অত্যন্ত রেলিভেন্ট হয়ে উঠবেন, তিনি হচ্ছেন কৌস্তব বাগচি। দীর্ঘদিন আগেই এই অধীর চৌধুরীকে ডিফেন্ড করতে গিয়ে মমতা পুলিশের হাতে চূড়ান্ত রকম হেনস্থা হতে হয়, জেলে অবধি যেতে হয়, কিন্তু নিজের শিরদাঁড়াটা সোজা রেখেছিলেন। বদলে কি পেলেন? কংগ্রেস থেকে ঘাড় ধাক্কা, কংগ্রেস থেকে চূড়ান্ত অসম্মান, তাকে যে মুখপাত্রের জায়গাটা ছিল সেটা অবধি কেড়ে নেওয়া হলো। বুঝে গিয়েছিলেন যে এই কংগ্রেসটা আর করা যায় না, আর তাই তাই তিনি বিজেপিতে যোগদান করেছেন। বিজেপিতে যোগদান করে চূড়ান্ত রকমের কাজ করছেন। এবং যেটুকুনি ইঙ্গিত আছে, এই যে একটা ইয়ং ব্রিগেড, কৌস্তব বাগচিদের মতো যারা উঠে আসছিলেন, যারা খুব ভালো বাগ্মী, খুব ভালো বলতে পারেন এবং কংগ্রেসটাকে রিভাইভালের চেষ্টা করছেন, সেই ইয়ং ব্রিগেডটা ধীরে ধীরে বুঝছে এই রাজ্যে থেকে, কংগ্রেসে থেকে আলটিমেটলি কিছু করা সম্ভব নয়। কেননা কংগ্রেস চায় এই রাজ্যে তৃণমূল টিকে থাকুক, তৃণমূলের বশ্যতা স্বীকার করে দুই একজন যারা একদম শীর্ষস্তরের নেতা আছে তারা এমএলএ এমপি হয়ে যাবে, ব্যাস। এর বাইরে তাদের কোনো উচ্চাশা নেই। কিন্তু তারা যখন রাস্তায় নেমে রাজনীতি করছেন, মানুষের মাঝখানে গিয়ে রাজনীতি করছেন, তারা বুঝতে পারছেন এই রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করছে এবং তার ফলে কংগ্রেসে থেকে তারা কিছু করতে পারবেন না। ফলে কৌস্তব বাগচি দলবদলের পর অনেকেই চেয়েছিলেন তার সঙ্গে দলবদল করতে, কিন্তু রাজনীতিতে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত, এটাই তো সব থেকে বেশি উপযোগী হয়। ফলে তাদেরকে নাকি ইঙ্গিত দেওয়া আছে, বার্তা দেওয়া আছে, সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। তাহলে সঠিক সময়টা কবে? 2026-এর আগে হতে পারে। আর সেই জায়গায় যদি শশী থারুরের মতো হেভিওয়েট নেতা দলবদল করে, কংগ্রেসের নেতা, সেখানে অধীর চৌধুরী যদি বড় কিছু সিদ্ধান্ত নেন, কৌস্তব বাগচির দেখানো পথে কংগ্রেসের ইয়ং ব্রিগেডের একটা বড় অংশ উল্টো দিকে হাঁটবে না, একথা জোর দিয়ে কেউ বলতে পারে? বিশেষ করে কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের এখন যে অবস্থা হয়েছে এবং যেভাবে তারা মমতা ব্যানার্জির কাছে সারেন্ডার করার জন্য প্রস্তুত হচ্ছে, ফলে সেই জায়গা থেকেও কিন্তু একটা বড় ভাঙন হতে পারে, যেটা বিজেপিকে বুস্ট আপ করতে পারে। ফলে শশী থারুরের দলবদল সেটা হয়তো সর্বভারতীয় ক্ষেত্রে হবে, কেরালার রাজনীতির সঙ্গে যুক্ত থাকবে, কিন্তু তার একটা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ইম্প্যাক্ট পশ্চিমবঙ্গের রাজনীতিতে হতে চলেছে, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল বলছে। কি বলবেন? সত্যিই 2026-এর আগে পশ্চিমবঙ্গের রাজনীতি উথাল পাতাল হবে, সেখানে বড় কিছু একটা চেঞ্জেস আসবে এবং তার ইম্প্যাক্ট ভোট বাক্সে সরাসরি পড়বে, নাকি পশ্চিমবঙ্গ একটু অন্যরকম ব্যাপার? এইসব করে আলটিমেটলি কিছুই হবে না। উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।